बड़े भाई मतलब ये कि राम नाम सत्य है। तथास्तु तथास्तु तथास्तु। तुम्हें इंसाफ चाहिए, बराबर का तोल कर दूंगा। इंतकाम एक ऐसी शराब है कुंदन, कि जितनी पुरानी होगी इसका नशा उतना ही तेज होगा। अब वो मेरी बीवी है और वो मेरी बहन है। बिला वजह जो उस पर हाथ उठाएगा वो हाथ काट कर फेंक दूंगा। कुत्ता पिताजी का कातिल है। हाँ भैया। ये तेरी मौत का फरिश्ता है कुंदन। নমস্কার, আমি অনুময়। গ্রিন রুমার গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এপিসোডে 1975 সালের ধর্মাত্মা ফিল্মের কিছু না জানা কথা, কিছু না জানা গপ্প শেয়ার করব। সাল 1972 দ্য গডফাদার রিলিজ হয়। দ্য গডফাদারের ব্যাপারে আপনারা সবাই জানেন, মারিও পুজোর লেখা নভেল থেকে এই ফিল্মটা হয়। নির্দেশক ছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। গডফাদার মানে ডন ভিটো চরিত্রে ছিলেন মার্লন ব্র্যান্ডো, আর ওনার ছেলের চরিত্রে ছিলেন আল পাসিনো। 1972-এ খুব কম ভারতীয় এই ফিল্মটা আমেরিকায় দেখেছিলেন। যারা দেখেছিলেন ফিরোজ খান তাদের মধ্যে অন্যতম। ফিরোজ খান তখনই ভেবে নিয়েছিলেন যে এই গল্প নিয়ে একটা হিন্দি ফিল্ম তৈরি করবেন। লেখক কৌশিক ভারতীকে গল্প লেখার দায়িত্ব দেওয়া হয়। ফিরোজ খান নিজের ফিল্মটা হলিউড স্টাইলে বানাতে চেয়েছিলেন। সেই জন্য গল্পের অধিকাংশ শ্যুট করার জন্য লোকেশন খুঁজতে ফিরোজ খান আফগানিস্তান যান। তখন আফগানিস্তানের রাজা ছিলেন জাহির খান। জাহির খান ফিরোজ খানকে আন্তরিকভাবে আপ্যায়ন করেন আর ফিল্ম শ্যুট করার পারমিশন দিয়ে দেন। প্রথমে ফিল্মের স্ট্রাকচারটা এরকম ছিল, ধর্মাত্মার ছেলে রণবীর চরিত্রটা রাজেশ খান্না করবেন। আফগানিস্তান পোর্শনে জঙ্গুরা চরিত্রটা ফিরোজ খান করবেন, যেটা পরে ড্যানি করেছিলেন। রেশমা চরিত্রটা হেমা মালিনী, আন্নু চরিত্রটা করবেন জিনাত আমান, যেটা পরে রেখা করেছিলেন। ওই গল্প অনুযায়ী জঙ্গুরা রেশমাকে ভালোবাসে, কিন্তু রেশমা ধর্মাত্মার ছেলে রণবীরকে ভালোবাসে। আর একবার রেশমা জঙ্গুরাকে অনুরোধ করে যে আমায় রণবীরের সাথে থাকতে দাও। জঙ্গুরা নিজের ভালোবাসা ত্যাগ করে। যখন রাজেশ খান্না ইন্ডিয়াতে এসে বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়, তখন তাকে সাহায্য করতে জঙ্গুরা মানে ফিরোজ খানও ইন্ডিয়াতে চলে আসে আর শেষ পর্যায়ে অ্যাকশনে ইম্পর্টেন্ট রোল পালন করে। পরে গল্পে অনেক বদল করা হয়। এর অনেকগুলো কারণ ছিল। রাজেশ খান্না ফিল্ম করতে রাজি হন না। তখন ফিরোজ খান নিজেই ধর্মাত্মার ছেলে রণবীরের চরিত্রটা করার সিদ্ধান্ত নেন আর জঙ্গুরার রোলটা ড্যানিকে দেওয়া হয়। সেকেন্ড হাফে যখন রণবীরকে সাহায্য করার জন্য জঙ্গুরার ইন্ডিয়াতে আসার কথা এবং রণবীরকে সাহায্য করার কথা ছিল, এই পোর্শনটাকে বাদ দিয়ে দেওয়া হয়। ড্যানি ফিরোজ খানকে বলেছিল পোর্শনটা বাদ না দিতে আর জঙ্গুরাকে ইন্ডিয়াতে নিয়ে আসতে, কিন্তু ফিরোজ খান বলেছিলেন যে তার আর দরকার নেই, কারণ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গল্পে। জঙ্গুরা ইন্ডিয়ায় আসলে রণবীরের চরিত্রটা ফিকে হয়ে যেতে পারে। জিনাত আমান ফিল্মে কাজ করতে রাজি হননি, কারণ জানিয়েছিলেন হিরোইন তো হেমা মালিনী, আমার ক্যারেক্টারটা তো সাইড রোলের, আর সাপোর্টিং রোল আমি করব না। পরে ফিরোজ খান নেশাগ্রস্ত অবস্থায় জিনাতকে ফোন করে প্রচুর উল্টোপাল্টা কথা শোনান। কয়েক বছর বাদে কুরবানিতে জিনাতকে নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দুজনের সম্পর্ক ভালো ছিল না। তাই ফিরোজ খান মিউচুয়াল ফ্রেন্ডের সাহায্যে জিনাত আমানকে রাজি করিয়েছিলেন। জিনাত আমানের ছেড়ে যাওয়া রোলটা ধর্মাত্মা ফিল্মে রেখা করেন। পরে রেখাও রেগে গিয়ে বলেছিলেন ফিরোজ খান হেমা মালিনীকেই বেশি ইম্পর্টেন্স দিয়েছে। ড্যানিকে ধর্মাত্মার জন্য শোলের গব্বর সিংয়ের রোলটা ছাড়তে হয়েছিল, এটা তো সবাই আপনারা জানেন। প্রথমে গডফাদার মানে ধর্মাত্মার চরিত্রটার জন্য কাউকে ফাইনাল করা হয়নি। একটা পার্টিতে ফিরোজ খান
শাম্মী কাপুরকে এই রোলটা অফার করেন, কিন্তু পরে প্রেমনাথকে সাইন করিয়ে নেন। এরপর ফিরোজ খান একটা ফিল্ম দেখেন, নাম ছিল বেঈমান। তাতে প্রেমনাথের কাজ দেখে ফিরোজ খান খুবই হতাশ হয়ে পড়েন। ধর্মাত্মা শুটিং শুরুর আগেই ফিরোজ খান প্রেমনাথকে বলে দেন যে আমি কিন্তু বেঈমানের ওভার অ্যাক্টিং চাই না, আমি যেমন চাইব সেরকমই আপনাকে করতে হবে, কথায় কথায় চেঁচিয়ে ওভার অ্যাক্টিং এখানে চলবে না। ধর্মাত্মা চরিত্রটা কেমন হবে সেটা জানতে তখনকার মটকা কিং রতন খত্রির সাথে দেখা করেন ফিরোজ খান, আর তাকে অবজার্ভ করেন আর ইন্সপায়ার্ড হন। রতন খত্রি কেমনভাবে কথা বলেন, কেমনভাবে চলাফেরা করেন, এসব দেখে ওরকমই প্রেমনাথকে দিয়ে অ্যাক্টিং করান, আর ফাইনালি প্রেমনাথ যে অ্যাক্টিংটা করেন সেটা ইতিহাস হয়ে যায়। ওনার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল। মটকা কিং রতন খত্রি পরে নিজেও ফিল্ম প্রডিউস করেন। ফিল্মটা ছিল রঙ্গিলা রতন, যেটা রিলিজ করে 1976-এ। ধর্মাত্মায় ফিরোজ খান প্রথমে আফগানিস্তানের পোর্শনটা শ্যুট করেন। শ্যুট করার জন্য যখন আফগানিস্তান পৌঁছন তখন সেখানে জাহির খান রাজা ছিলেন না, ওখানকার পলিটিক্যাল স্ট্রাকচার বদলে গেছিল। তখন মোহাম্মদ দাউদ খান আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু ফিরোজ খানের শুটিং করতে কোনো অসুবিধা হয়নি। ধর্মাত্মাই প্রথম হিন্দি ফিল্ম ছিল যা আফগানিস্তানে শুটিং হয়েছিল। কিছু বছর আগে ফেসবুকে কাবুল পেজে একটা ভিডিও আসে যেখানে ফিরোজ খান, হেমা মালিনী আর ড্যানি আফগানিস্তান এয়ারপোর্টে দেখা যায়, আর অ্যাক্টররা একটা পার্টিতে হাই প্রোফাইল লোকজনদের সাথে দেখা যায়। ভিডিওটা দেখুন। ফিল্মে একটা সিন ছিল যেখানে ফিরোজ খান আর হেমা মালিনী লিপ টু লিপ কিস করবেন, কিন্তু হেমার মা এটাতে রাজি হননি। ফিরোজ খান পরে বলেছিলেন হেমা মালিনীকে ধর্মাত্মাতে যতটা সুন্দর লেগেছিল আর কোনো ফিল্মে ততটা সুন্দর লাগেনি। ফিল্মের সঙ্গে যুক্ত অনেকেই চেয়েছিলেন রেশমাকে মেরে না ফেলতে, কিন্তু ফিরোজ খান ফিল্মের মাঝখানেই মেন হিরোইনকে মেরে অডিয়েন্সকে শক দিতে চেয়েছিলেন। শুধু হেমা মালিনী একমাত্র ছিলেন যে ফিরোজ খানকে বলেছিলেন আপনি আপনার স্ক্রিপ্ট ফলো করুন, রেশমাকে মরতে দিন। আসলে এটা অডিয়েন্সকে এতটাই আবেগপ্রবণ করে দেয় যে ফিল্মটা আরও ভালো হয়ে যায়। রামশে ব্রাদার্সের ফিল্ম দো গজ জমিনকে নিচে হিট হয়ে গেছিল, যাতে ইমতিয়াজ অ্যাক্টিং করেছিলেন। ফিরোজ খান ইমতিয়াজকে ধর্মাত্মাতে একটা ইম্পর্টেন্ট রোল দিয়ে দেন। নর্মালি ফিরোজ খান নিজের পছন্দ মাফিক ফিল্ম করতেন, কিন্তু যখন দেখলেন ধর্মাত্মার বাজেট আকাশছোঁয়া হয়ে যাচ্ছে, সেটাকে অ্যাডজাস্ট করতে অন্য প্রডিউসারদের 7টা ফিল্মে সাইন করে দেন। ফরিদা জালাল বলেছিলেন সেই সময় ফিরোজ খান রাজা মহারাজাদের মতো ছিলেন, রাজকীয় ব্যাপার স্যাপার ছিল। ফিল্মে আমি ওর বোনের রোল করেছিলাম, আর পুরো শুটিংয়ে ও বড় ভাইয়ের মতো আমার খেয়াল রাখত, টাকা খরচ করতেও কখনো কিপটেমি করেনি। ফিল্মের শুটিংয়ের সময় গডফাদার নভেলটা সর্বদা নিজের হাতেই রাখত। সত্যেন কাপ্পু বলেছিলেন ফিরোজ খান যখন আমাকে আমার রোলটা শুনিয়েছিলেন, আমি আমার রোলটা শুনে ওনার অফিস থেকে বেরিয়ে ভাবতে থাকলাম যে আমি প্রত্যেকটা ফ্রেমে জীবনের মতো একজন স্ট্রং অ্যাক্টরের সাথে থাকব। জীবন থাকতে মানুষ আমাকে কেন দেখবে। অফিস থেকে রাস্তায় বেরিয়ে তিনি একটি লোককে দেখলেন যে নেক কলার বেল্ট পরেছিলেন। সত্যেন কাপু ভাবলেন আমি যদি নেক কলার বেল্টটা পরে অ্যাক্টিং করি তাহলে একটা অন্য মাত্রা পাবে। এই ভেবেই আবার তিনি ফিরোজ খানের অফিসে ফিরে আসেন। নিজের আইডিয়াটা ফিরোজ খানকে বললেন, ফিরোজ খানের আইডিয়াটা পছন্দ হয়। দুজনে এটাও ঠিক করলেন যে সত্যেন কাপুর ডিপ ভয়েস ইউজ করবেন, যেমন কিছুকাল আগে আসা ফিল্ম নাদির সাথে বলেছিলেন। ওই ফিল্মের হিরো ফিরোজ খানই ছিলেন। ফিরোজ খানের ইন্দিবারের একটা লাইন খুব পছন্দ করতেন, তেরে চেহারে মে ও জাদু হ্যায়। ফিরোজ খান ইন্দিবারকে বলেছিলেন এই লাইন দিয়ে দারুণ একটা গান হতে পারে। এই ঘটনাটা ধর্মাত্মার অনেক আগের ব্যাপার। ধর্মাত্মার সময় সুপারহিট গান তৈরি হলো তেরে চেহারে মে ও জাদু হ্যায়।
গানটা আফগানিস্তানের ফেমাস বন্দে আমিন ন্যাশনাল পার্কে শ্যুট হয়। ফিল্মে ফিরোজ খান একটা ক্যাবারে সং রাখতে চেয়েছিলেন। ইন্দিওয়ার লিখলেন আপ জैसा कोई मेरे जिंदगी में आए। সুরকার কল্যাণজি আনন্দজি বলেন যে গানটা ক্যাবারে জন্য ফিট করছে না, গানটা রেকর্ডিং করা হয়নি, পরে কুরবানিতে এই গানটা ইউজ করা হয়। ফিল্মের শেষের দিকে হেলেনকে দিয়ে গানটা শ্যুট করার ইচ্ছে ছিল ফিরোজ খানের, কিন্তু গানটা না হওয়ায় শুধুমাত্র মিউজিক দিয়ে ক্যাবারে ড্যান্সটা শ্যুট করা হয়। কিন্তু সেন্সর বোর্ড ওই গানে 12টা জায়গা বাদ দিয়ে দেয়। সেন্সর বোর্ড ফিল্মের প্রচুর জায়গা বাদ দেওয়ার পর অ্যাডাল্ট ক্যাটাগরিতে পাস করেন। ক্যামেরাম্যান কমল বোস বলেছিলেন ফিরোজ খান বড় ক্যানভাসে শ্যুট করতে পছন্দ করতেন আর নতুন নতুন চ্যালেঞ্জ দিতেন, যাতে খুব আনন্দ হতো কাজ করতে। ধর্মাত্মা খুবই ভালো হয়েছিল। হিন্দি ফিল্মে গডফাদারের সবচেয়ে ভালো রিমেক ছিল। কল্যাণজি আনন্দজির ব্যাকগ্রাউন্ড মিউজিক এক্সট্রাঅর্ডিনারি ছিল। ফিল্মে 4টে গান ছিল, 4টেই দারুণ ছিল। মেরি গলিयों से लोगों की यारी बढ़ गई লতা মঙ্গেশকর গেয়েছিলেন। 2টো গান মুকেশের সাথে কাঞ্চন গেয়েছিলেন। একটা গান কিশোর কুমার সোলো গেয়েছিলেন। क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो, यार कहाँ अपनी किस्मत में। तूने तुझे दावत दी, पैगाम नजर में भेजा, ले जा ले जा, मेरी गलियों से लोगों की यारी बढ़ गई। तेरे चेहरे में वो जादू है, बिन डोर खिंचा जाता हूँ। যেটা সব থেকে বেশি পপুলার হয়। ফিরোজ খান পুরোপুরি সুপারহিট ছিলেন অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ এ ডিরেক্টর। ফিরোজ খানের একটা ব্যাপারে ভাগ্য সহায় ছিল যে ধর্মাত্মা রিলিজ হওয়ার আগে গডফাদার ইন্ডিয়াতে রিলিজ হয়নি। এখানেই এপিসোডটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।